প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। চীনের সর্বোচ্চ স্তরের ক্রীড়া আসর ১৫তম ন্যাশনাল গেমস গেল রোববার দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরে এই আয়োজনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এই বছরের গেমসটি বিশেষ কারণ এটি প্রথমবারের মতো কুয়াংতং, হংকং এবং ম্যাকাও যৌথভাবে আয়োজন করেছে। এই আড়ম্বরপূর্ণ উদ্বোধনী আয়োজন আসলে কেমন ছিল দর্শক, চলুন সেটা দেখে নেই। উৎসবমুখর টর্চ রিলে দিয়ে ১৫তম ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। চীনের খ্যাতনামা ক্রীড়াবিদরা টর্চ বহন করেন। শেষ পর্যায়ে কুয়াংতংয়ের সু পিং থিয়ান, হংকংয়ের চিওং খা লাং এবং ম্যাকাওয়ের লি ই মিলে মূল ক্যালড্রনে আগুন প্রজ্বলিত করেন, যা ভিড়কে পরিণত করে উচ্ছ্বাসে। অনুষ্ঠানটি শেয়ার্ড রুটস, শেয়ার্ড হার্ট, শেয়ার্ড ড্রিম থিমে ভাগ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে ৩ অঞ্চলের ঐতিহ্য ও আধুনিকতার মিল দেখানো হয়। 1000多年前，100多年前。শেয়ার্ড রুটস অংশে নৃত্যশিল্পীরা রোবটের সঙ্গে চাইনিজ বেনু বাজান। লিংনান সংস্কৃতিকে তুলে ধরা হয় ক্যান্টোনিজ অপেরার মাধ্যমে। অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাগন বোট রেসের দৃশ্যকল্প জীবনধারা পায়। অনুষ্ঠানটির মহাকাব্যিক সমাপ্তিতে ছিল কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গেমসের উদ্বোধন ঘোষণা করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কিরস্টি কোভেন্ট্রি এবং অনারারি প্রেসিডেন্ট ফর লাইফ থমাস বাখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পনেরোতম ন্যাশনাল গেমস আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় আছে ৩৪টি ক্রীড়া শাখা এবং ৪১৯টি ইভেন্ট। জনসাধারণের জন্য ২৩টি ক্রীড়া শাখায় ১৬৬টি ইভেন্ট রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন এই গেমস ক্রীড়া, প্রযুক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনের এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। চীনের কুয়াংতং এবং হংকং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল মিলে এই উৎসবকে স্মরণীয় করে তুলেছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।
বিশ্বব্যাপী বোঝাপড়া, সংযোগ এবং সহযোগিতা বাড়াতে শিক্ষা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে চীনের সিয়ান শহরে অনুষ্ঠিত গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ মেকানিজম এবং ১৩তম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরামে আলোচনা হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন দেশের নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। এই সম্মেলনে শিক্ষা ও গণমাধ্যমের সংযোগের গুরুত্ব তুলে ধরেন তরুণ শিক্ষাবিদ ডক্টর লিউ লি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সিয়ান, যেখানে সম্প্রতি গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ মেকানিজমের উদ্বোধন এবং ১৩তম গ্লোবাল মিডিয়া ফোরাম একত্রে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি, নীতি নির্ধারক, মিডিয়া নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা, যাদের লক্ষ্য বিকাশমান দেশগুলোর কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে উপস্থাপন করা। ফোরামে অংশগ্রহণকারী সিয়ান লিয়াংচিয়াথান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর লিউ লি সিসিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, শিক্ষা ও মিডিয়া উভয়ই বৈশ্বিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ ডক্টর লিউলির কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংযোগ এবং একীভূতকরণ। শিক্ষা এবং মিডিয়া একত্রে কাজ করলে মানবিক বোঝাপড়া ও বৈশ্বিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি। ফোরামের উদ্বোধনীতে তার স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা সবার প্রশংসা করায়। ডক্টর লিউ জানান, আন্তর্জাতিক পরিবেশে বেড়ে ওঠা শিক্ষার্থীরা কেবল জ্ঞান নয়, সংস্কৃতিরও দূত হয়ে উঠছে। আমার স্কুলের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেন তারা অন্তত দুটি ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে চীনের গল্প বলতে পারে। বিশ্বকে জানাতে হবে সহযোগিতা এবং সহাবস্থানের বাস্তব চিত্র। তিনি জানান, এই বিদ্যালয়ে বর্তমানে ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের মধ্যে রয়েছে কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার ছাত্রছাত্রীরা। একজন পাকিস্তানি অধ্যাপক, যার সন্তান এই স্কুলে অধ্যয়ন করেন, তিনি জানান, তার সন্তান ফোরামের মঞ্চে পারফর্ম করেছে, যা ছিল এক গর্বের মুহূর্ত। তরুণদের এমন একটি প্রজন্ম আমাদের চাওয়া, যারা সংস্কৃতিতে আত্মবিশ্বাসী এবং বৈশ্বিক সহমর্মিতায় সমৃদ্ধ, যারা বিশ্বকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবে। সিয়ান শহর এখন কেবল ঐতিহাসিক নয়, আন্তর্জাতিক শিক্ষার নতুন কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করছে। শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতির এই মিলনেই ফুটে উঠছে এক নতুন গ্লোবাল সাউথ, যেখানে সংযোগ, বোঝাপড়া এবং ভাগাভাগি উন্নয়নই ভবিষ্যতের চাবিকাঠি। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ভিডিও বিনিময় অনুষ্ঠান, দ্য টেল অফ হারমোনি, চ্যাং হর সাথে স্থল ও জলপথে যাত্রা। অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, মানুষের জীবনযাত্রা এবং সীমান্তের ওপারের গল্পগুলো উঠে আসে স্বল্প দৈর্ঘ্য ভিডিও এবং বক্তাদের আলোচনার মাধ্যমে। তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ এই আয়োজনটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ভিডিও বিনিময় অনুষ্ঠান, দ্য টেল অফ হারমোনি, চ্যাং হর সাথে স্থল ও জলপথে যাত্রা। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চীনের ইউনান প্রদেশের রেডিও ও টেলিভিশন প্রশাসন। সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ইতিহাস ও আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে নির্মিত বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্য ভিডিও। প্রতিটি ভিডিওতেই উঠে আসে সাংস্কৃতিক মিল অমিল, মানুষের জীবনযাত্রা এবং সীমান্তের ওপারে থাকা নতুন গল্প। মিডিয়া মানুষের মধ্যে শান্তি ও বোঝাপড়া তৈরি করতে শক্তিশালী ভূমিকা রাখে। যদি সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আন্তর্দেশীয় সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আজিম।
বক্তারা বলেন, ভিডিও কন্টেন্ট এখন শুধু বিনোদন নয়, এটি হয়ে উঠেছে মানুষের অভিজ্ঞতা শেয়ার করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ সৃষ্টিশীলদের জন্য এমন আয়োজন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। চ্যাং হ ৬০০ বছর আগে যে মূল্যবোধ ছড়িয়ে গিয়েছিলেন তা এখনও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইউনান প্রদেশের রেডিও ও টেলিভিশন প্রশাসনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ভিন্ন দেশকে কাছাকাছি নিয়ে আসে। বোঝাপড়া বাড়ালে সংঘাত কমবে, ভালোবাসা বাড়বে। সভ্যতা বিনিময়ের মাধ্যমে বৈচিত্র্যময় হয়, পারস্পরিক শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ হয়। আমরা চেংহর গল্প বলার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বিনিময় খুব গুরুত্বপূর্ণ, কারণ চেংহা শান্তির দূত, মৈত্রীর দূত। তিনি চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির সুষম ও প্রতিবেশীর সঙ্গে সহাবস্থানের চেতনার প্রতীক। আমরা আশা করি আজকের এই কার্যক্রম আয়োজনের মাধ্যমে দুই দেশের তরুণরা ভিডিও দিয়ে বিনিময়ের গল্প বলতে পারে, তরুণদের মধ্যে বিনিময় ও যোগাযোগ জোরদার করতে পারে, যাতে আরও বেশি বাংলাদেশি তরুণরা চীনের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। চীনের শান্তি ও উন্নয়ন আমাদের প্রতিবেশী দেশের জন্যই, আরও সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্যই। বাংলাদেশ চীনের সুপ্রতিবেশী দেশ। আমরা আশা করি বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সুফল ভাগাভাগি করতে পারবে। আয়োজনে অংশ নেন ইউনান প্রদেশের গণমাধ্যম কর্মী, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী। প্রশ্নোত্তর সেশন ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও ধারণা তুলে ধরেন। বক্তাদের মতে, চ্যাং হর ঐতিহাসিক নেতৃত্ব নতুন প্রজন্মকে মানবিকতা শেখাতে পারে। চ্যাং হর মানবিক আদর্শ ধারণ করতে পারলে আধুনিক বিশ্বেও শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে। আর এই চিন্তাভাবনা ছড়িয়ে দিতে গণমাধ্যমেই রাখতে পারে সবচেয়ে কার্যকর ভূমিকা। চ্যাং হ চীনের প্রাথমিক মিং রাজবংশের অ্যাডমিরাল এবং কূটনীতিক, যাকে প্রায়শই চীনা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অ্যাডমিরাল হিসেবে বিবেচনা করা হয়। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। সম্প্রতি চীনে অনুষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেন বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা একাডেমির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। চীন বাংলাদেশ সম্পর্ক এবং দুই কবির কবিতার অবদান সহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন সিএমজি বাংলার সাথে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম আন্তর্জাতিক একাডেমিক সিম্পোজিয়ামে চীন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং এই দুই কবির কবিতার প্রভাব নিয়ে আপনি একটি বক্তৃতা দিয়েছেন এবং আপনার সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো সেমিনারে এসেছি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমার বিষয় ছিল কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের যে প্রভাব বাংলা সাহিত্যে এবং চীনের সাথে যে গভীর সম্পর্ক, রিলেশনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই বিষয়গুলো নিয়ে বলেছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিভাবে এই সম্পর্ক আরও জোরদার করতে পারে, মানে এদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি কিভাবে আরও গভীরতর করতে পারে সেই বিষয় নিয়ে আমি কথা বলেছি। প্রত্যেকটা লেখক বা কবি তারা কিন্তু আধ্যাত্মিক চিন্তা করেন, ভেতর থেকে চিন্তা করেন, সমাজ নিয়ে ভাবেন, সংস্কৃতি নিয়ে ভাবেন এবং কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সে বিষয়গুলোই আসলে তাদের লেখায় প্রকাশ করেছেন। আমরা চীনের যদি ইতিহাস দেখি তাহলে এখানে কনফুসিয়াসের অবদান কিন্তু অনেক বড় এবং তার আধ্যাত্মিক বিষয়ে তার ফিলোসফি, আমি মনে করি চীনের শক্ত মজবুত ভিত্তি যে তৈরি হয়েছে সেটা কিন্তু কনফুসিয়াসের উপরে। এমনটাই বাংলা সাহিত্যে যদি আমরা ধরি, কাজী নজরুল ইসলাম, ফরুক আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিম উদ্দিন, জীবনানন্দ দাশ, অনেক কবি আছে আমাদের, তারা আমাদের এই কবিতা দিয়ে, লেখা দিয়ে সমাজ সংস্কার হিসেবে কাজ করেছেন, সমাজকে পরিবর্তন করেছেন। কাজী নজরুল ইসলামের কবিতায় সাম্যবাদ প্রকাশিত হয়েছে, চেতনা প্রকাশিত হয়েছে, মানবতাবোধ প্রকাশিত হয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে যে বিদ্রোহ সব সময় প্রকাশিত হয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে রবীন্দ্রনাথ তার লেখার মধ্যেও কবিতায় লিখেছেন যে এমন একজন কবি আসবে
যে আসলে যে আমার যে অপূর্ণতা সেটি প্রকাশ করতে পারবে, এটি কিন্তু আসলে রবীন্দ্রনাথ নজরুলকেই নির্দেশনা দিয়েছিলেন, মানে নির্দেশ করেছিলেন। এই যে মানে রবীন্দ্র নজরুলের মধ্যে যে সম্পর্ক এবং লেখার ক্ষেত্রে একজন আরেকজনকে যে এত সম্মান করা, সেটি কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। এবং আধ্যাত্মিকতার কথা যদি বলি, রবীন্দ্র নজরুলের লেখা অনেকটা প্রভাব ফেলেছে আমাদের সমাজ সংস্কৃতিতে। আমরা যখন ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় সাহিত্যিক জীবন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ এসে হাজির হয়। আমরা যখন বিদ্রোহীর কথা বলি, বিপ্লবের কথা বলি, তখন আমাদের সামনে হাজির হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 2024 সালে যে আমাদের একটি সরকার আন্দোলন হলো পতনের, সেখানে নজরুলের কবিতা কিন্তু আমাদের বারবার আমাদের সামনে এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা একাডেমির পরিচালক হিসেবে এই দুই কবির উপর ভবিষ্যতে আন্তঃসীমান্ত এবং আন্তঃবিষয়ক গবেষণার ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে পৃথিবীর সব ভাষা নিয়ে কাজ করে, ভাষা উন্নয়ন নিয়ে কাজ করে, সাহিত্যের উন্নয়নের কাজ করে, এবং একই সাথে যে সাহিত্যগুলো খুব উন্নত পৃথিবীর, সেই সাহিত্যগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। কাজে আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে মনে করি বাংলাদেশ এবং চীনের বিভিন্ন লেখকদের, গুরুত্বপূর্ণ সাহিত্য বাংলা সহ বাংলা, চাইনিজ এবং ইংরেজি ভাষায় অনুবাদ করা দরকার। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ দাস, জসীমউদ্দিন এবং রবীন্দ্রনাথের কবিতা লেখা চীনা ভাষায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, অনুবাদ হয়েছে। কিন্তু আমি মনে করি নজরুলের যে বিশাল ক্ষেত্র সাহিত্যের অনেক কিছুই কিন্তু প্রকাশিত হয় নাই, অনুবাদ হয় নাই, সেটি করা দরকার। আমি এখানে যে এসেছি, আমি এমবাসির সাথে কথা বলেছি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কীভাবে কাজ করতে পারে এই বিষয়গুলো নিয়ে, অনুবাদ সাহিত্য কীভাবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং অনুবাদের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের যে সাহিত্য, সেই সাহিত্যকে আমরা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চাই, সেটি নিয়ে কাজ করব, সেটা আমি প্রত্যাশা রাখছি এবং এটি নিয়ে আমার কার্যক্রম অব্যাহত আছে। যেটা আমি অনুবাদের কথা বললাম, মেশিন ট্রান্সলেশনের মাধ্যমে একটা আর্কাইভ তৈরি করে সেখানে নজরুল সাহিত্য, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, ফরুক আহমেদ অথবা আমাদের আরও যারা বিখ্যাত কবি আছে তাদের কবিতাগুলো অনুবাদ করে, এবং একই সাথে চাইনিজ বিখ্যাত সাহিত্যিক আছে এবং তাদের যে বড় বড় কাজ, সেই কাজগুলো অনুবাদ করে ডিজিটাল একটি প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, ডিজিটাল একটা আর্কাইভ তৈরি করা দরকার, যেখানে চাইনিজ সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এই প্রজেক্টটা গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আমার মনে হয় এই সম্পর্কটা দিনের পর দিন বাড়বেই, এবং আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে। যৌথভাবে আমরা কাজ করব এই কাজের মধ্য দিয়েই। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের কুয়োছেং কাউন্টির হুইইউয়ান প্রাচীন নগরী বহন করছে অশান্ত ইতিহাস আর গৌরবময় অতীতের সাক্ষ্য। চিং সাম্রাজ্যের সময় এটি রূপ নেয় সামরিক, প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। সম্রাট ছিয়ানলং 1762 সালে এখানে নিযুক্ত করেন ইলি জেনারেল, যিনি ছিলেন সিনচিয়াংয়ের সর্বোচ্চ পদাধিকারী। নদীর ক্ষয়ে পুরনো শহরের অর্ধেক বিলীন হলেও পরে গড়ে ওঠে নতুন হুইইউয়ান নগরী, যাকে বলা হতো ক্ষুদ্র বেইজিং। চলুন ঘুরে আসা যাক হুইইউয়ান থেকে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হুইইউয়ান প্রাচীন নগরী একসময় দেখেছিল সাম্রাজ্যের উত্থান পতন আর এক গৌরবে ভরা যুগ। বর্তমানে ইলি কাজাক স্বায়ত্তশাসিত প্রিফেকচারের হুয়োছেং কাউন্টিতে থাকা এই প্রাচীন নগরী একসময় ছিল ছিং রাজবংশের উত্তর পশ্চিম সীমান্তের প্রাণকেন্দ্র। ছিং সম্রাট ছিয়ানলং সিনচিয়াং অঞ্চলের শাসন ব্যবস্থা সুদৃঢ় করতে এখানে ইলি জেনারেল নামের সর্বোচ্চ সামরিক ও প্রশাসনিক পদ সৃষ্টি করেন এবং গড়ে তোলেন হুইইউয়ান নগরী। ইলি কমান্ডারি ছিল ছিং রাজবংশের কেন্দ্রীয় সরকারের নিযুক্ত সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার সরকারি বাসভবন। এই ভবন ঘিরেই গড়ে ওঠে হুইইউয়ান শহর। ইতিহাসে এটি দুভাগে বিভক্ত, পুরনো শহর ও নতুন শহর।
ছিয়ানলং সম্রাট বুঝতে পারেন ইলি অঞ্চলটি ভৌগোলিক কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। তাই 1762 সালে ইলি জেনারেল পদ প্রতিষ্ঠা করা হয় এবং পরের বছর থেকেই পুরনো হুইইউয়ান শহরের নির্মাণ শুরু হয়। পুরনো হুইইউয়ান শহর গড়ে তোলা হয় ইলি নদীর উত্তর তীরে, কিন্তু সময়ের সঙ্গে নদীর পানি শহরের ভূমিকে গ্রাস করে। 40 বছরের মধ্যে শহরের অর্ধেকই বিলীন হয়ে যায় এবং পুরনো শহর প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। আজও সেই পুরনো শহরের পূর্ব ও উত্তর প্রাচীর টিকে আছে। ইলি নদীর গর্ভে তলিয়ে গেছে দক্ষিণ ও পশ্চিম দিকের প্রাচীর। 1882 সালে ইলি জেনারেল চিনশুন সম্রাটের কাছে নতুন শহর গড়ার আবেদন করেন। এরপর উত্তর পশ্চিমে গড়ে তোলা হয় নতুন হুইইউয়ান শহর। 1893 সালে ইলি জেনারেলের সরকারি ভবন স্থানান্তরিত হয় এই নতুন শহরে। এতে শহরটি হয়ে ওঠে বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। তখন নতুন এ নগরী পরিচিতি পায় মিনি বেইজিং নামে। ওই সময় পুরনো ও নতুন হুইইউয়ান দুই শহরের ছিল নানা প্রশাসনিক ভবন। এখন কেবল ইলি কমান্ডারি, ঘণ্টা ও ড্রাম টাওয়ার আর উত্তর রাস্তায় প্রশাসনিক দপ্তর দেখা যায়। আজও ইলি কমান্ডারি ও হুইইউয়ান প্রাচীন নগরী দাঁড়িয়ে আছে চীনের উত্তর পশ্চিম সীমান্তে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক শাসন ব্যবস্থার জীবন্ত সাক্ষী হয়ে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়ে